আমরা আজকে বইছি তো রিডিং কম্প্রিহেনশন লইয়া মাতার উদ্দেশ্যে মূলত। তো রিডিং কম্প্রিহেনশন কিলাখান উন্নত করা যায় বা রিডিং কম্প্রিহেনশন আমরা দুর্বলতা কেনে এই বিষয়টা লইয়া। বিশেষ করে তুমি একটু আগে উল্লেখ করছো যে আমরার দেশের যারা আইএলটিএস পরীক্ষা দিন তারা দেখা যায় যে রিডিং সেকশনও সবথেকে বেশি কম মার্ক করে। রিডিং মডিউলও সবথেকে কম মার্ক করে। এবং আমিও দেখছি স্ট্যাটিস্টিক্সও ielts.org তার অফিসিয়াল ওয়েবসাইটও তারা ডেমোগ্রাফিক স্টেট বার করে ওনার মাঝে দেখছি যে অন এভারেজ রিডিংও সব থেকে কম মার্ক ওঠে, রিডিং আর রাইটিংও। এই ব্যাপারে মাতলে ভালো হইব আসলে যে আমরা কিলা রিডিং কম্প্রিহেনশনটা উন্নত করতাম পারি। আমার ট্রেন লাগে যে আসলে রিডিংটা আমরা স্কুলে যে রিডিংটা আমরা যতটুক আমরা পড়ি, বিশেষ করে যে ভোকাবুলারি গুলা আমরা শিখি, তারপরে গ্রামারের যতটুকু আমরা শিখি বুঝতাম পারি, এই যে যে শিখাটা এটারে আমরা প্রায় এই যে পড়া বা স্কুলের বাইরে আমরা প্রায় ইউজ করি না হইলেও চলে। তো আমার কাছে লাগে যে যেহেতু আমরা যথেষ্ট ইউজ করি না, এর কারণে আমরা এগুলা মানে এইটার ব্যবহারটা আমরা বালা করে শিখতাম পারি না। দেখা যায় আমি একটা vocabulary শিখছি। এটা হয় আমি ও একটা লম্বা সময় পরে আমি এটা ভুলে গেলাম। অথবা আমার কাছে যদি কিছুটা মনেও থাকে vocabulary টা, একসময় দেখা যায় যে আ এটা ইউজ না করতে, করতে এটা কোন সেন্টেন্স ও কিলাখান ইউজ করা যাইতে পারে। এই জিনিসটা আমরা আর বুঝতাম পারি না। দেখা যায় অনেক রুলস ও আমরা পারি, অনেক vocabulary ও আমরা পারি। কিন্তু ২ টারে একখানো কানেক্ট করিয়া এ এম একটা সেন্টেন্স তৈরি করা আ বা টেক্সটও যখন এটা আমরা দেখি, রিডিং ও আমরা যখন ফরাত যাই, তখন আমরার কাছে কঠিন লাগে। বিশেষ করে যখন সেন্টেন্স গুলা লম্বা হয়ে যায়, তখন আমরা এটা আর কিতা করতাম পারি না। পার করতাম পারি না। রাইট। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় আমরা যে ইংলিশ ফর টুডে বিশেষ করে বইটা আছে যেখানে রিডিং প্যাসেজ আকারে ইংলিশ শেখানোর চেষ্টা করা হয়, আমার কাছে তো এটারে খুব ভালো একটা রিসোর্স মনে হয় ইংলিশ শিখার লাগে। তাইলে আমরা এখানে ইংলিশ শিখতাম পারি না, রিডিং ইমপ্রুভ কেন করতাম পারি না? আমার কাছে তো মনে হয় রিডিং ইমপ্রুভ করার লাগে যা যা দরকার ইংলিশ ফর টুডের মাঝে প্রায় সবগুলো আছে। আচ্ছা, এখানেও আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতাম পারি। আমি যখন শিওর। 9-10 ও আসলাম, তখন বিশেষ করে এই যে এসএসসি পরীক্ষাটা দেওয়ার ঠিক ৩ মাস আগে আমার মনে হইছে যে আমার ইংলিশও যথেষ্ট দুর্বলতা রইছে। এখন আমি কিতা করতাম পারি? ক্লাস যা করার হয়ে গে প্রায় তখন স্কুলের যে ক্লাসটা এটাও শেষ। এখন আ পুরা দায়িত্বটা নিজের উপরে আছে। যে ইংলিশও বালা করতে হইলে নিজেও কোনটা করিয়া এটা ইমপ্রুভ করতে হইব। তখন আমি খুব বেশি মানে আমি জানতাম না কিতা করলে ভালো হইব। কিন্তু আমি করছিলাম যেটা এটা হইছে গিয়া যে আমরা যে ফার্স্ট পেপার আছে ইংলিশ ফর টুডে ওটার কভার টু কভার আমি প্রত্যেকটা পেসেজ আমি পড়ছিলাম। আর প্রত্যেকটা পেসেজ যখন আমি পড়তাম তখন আমি একটা নির্দিষ্ট স্টাইল বা একটা মেথড আমি ফলো করতাম। এটা হইছে আমি একবার পুরাটা প্যাসেজ পড়তাম। তারপরে হইছে একবার আমি এমনি রিডিং পড়তাম। তারপরে আমি ওটারে আবার পড়তাম। তখন পড়ার সময় আমি পেন্সিল দিয়া দাগাইতাম যে ওয়ার্ড গুলা আমি পারি না। তারপরে হইছে হয় সরাসরি আমি খাতাত নোট করে দিতাম বা আমি পেন্সিল দিয়ে দাগাইতাম। তারপরে ওয়ার্ড গুলার মিনিং আমি টুকাইয়া বার করতাম। মিনিং গুলা মুখস্থ করতাম। তারপরে যখন আমি মুখস্থ হয়ে গেছে, তখন আমি আইয়া আমার প্যাসেজটা আমি কতটুকু বুঝতাম পারি, ওটা আমি দেখতাম। তখন দেখা যাইত যে একটা প্যাসেজর যখন আমি প্রায় সব ওয়ার্ড পারি, তখন আমি প্যাসেজটা অনেকটাও আমি বুঝতাম পারাম। গ্রামারর বা গ্রামারর সব জিনিস না বুঝলেও আমি
ওয়ার্ড গুলা যে সেন্টেন্সটা ওয়ার্ড গুলা থেকে আইছে আমি এটা অনেকটাও বুঝতাম পারি বা বেশিরভাগ জায়গার তো থাকে যে একটা স্টোরি থাকে পেসেজও বা একটা যে কোনো বিষয়ে একটা আলোচনা থাকে। তো আলোচনা সম্পর্কেও আগর একটা ধারণা থাকার কারণে যেমন যদি মে ডে বা শ্রমিক দিবস নিয়া একটা প্যাসেজ থাকে, তখন শ্রমিক দিবস নিয়ে আমার পূর্ব ধারণা আছে। প্লাস আমি ওয়ার্ড গুলা শিখছি। এরপরে আমি যখন এগুলা ফুরি গেছি, আমার কাছে লাগছে যে আমি 60-70% আমি এমনিই বুঝলাম। গ্রামারও আ দুর্বলতা থাকা সত্ত্বেও আমি জিনিসগুলা অনেকটাও এগুলা আমি পারলাম। এই জিনিসটা আমারে পার্সোনালি খুব হেল্প করছে এবং বিশেষ করে এটা যখন আমি ফার্স্ট প্যাসেজটা পড়ছি, তখন তো আমার কাছে অনেক কঠিন লাগছে। কিন্তু আমি যে সময় আস্তে একটা প্যাসেজ তারপরে আরেকটা প্যাসেজ পড়ি বইয়ের শেষের দিকে আমি যতটুকু আগাইছি, তখন মনে হইছে আমার কাছে ল আমি আনকমন ওয়ার্ড কম পাইলাম প্যাসেজ গুলা। কারণ অনেক ওয়ার্ড আমি ১ম দিককার প্যাসেজ গুলা শিখে লিছি। তো আমার নোট করার যে বেশি ওয়ার্ড নোট করার যে কষ্টটা এটাও কমিয়ে আইচ্ছে। প্লাস হইছে আমি আমার কম্প্রিহেনশন লেভেলটা বাড়ে। আমি পহেলা যতটুকু বুঝতাম এখন আমি আরেকটু বেশি বুঝলাম। তো এটা আমার কাছে লাগে যে এটা একটা ওই যে কইন্যানি যে সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জানে। হুম। ওলাখান আমার কাছে লাগছে যে, যে আমি আসলে ইনর আমি কইতাম পারতাম না যে ইনি ফিতে হইছে। কিন্তু আমি ওলা করছিলাম এবং আমি উপকার পাইছি। এবং আমার কনফিডেন্সটা বাড়ে গেছিল এরপর থেকে। আচ্ছা, তাইলে এইখানেও একটা জিনিস আমার কাছে মনে হয় আমরা খুব ক্লিয়ারলি ধরতাম পারলাম। এটা হইলো গিয়া যে ভোকাবুলারির একটা বালা রেঞ্জ থাকা লাগবে। ভোকাবুলারি যদি একটা বালা রেঞ্জ না থাকে, তাইলে দেখা যাবে যে আমি শব্দগুলার অর্থ বুঝতাম পারলাম না। শব্দগুলার অর্থ বুঝতে না পারলে তো বাক্যর অর্থ বুঝতে পারতাম না। শব্দ দিয়েও তো বাক্য গঠন হয়। রাইট। আচ্ছা, তাইলে এখন একটা জিনিস আমরা বুঝতে পারলাম, বাট স্টিল দেখা যায় না নি যে শব্দ আমি অনেকগুলা জানলাম, অনেকগুলা বুঝলাম, হয়তো 80% 90% শব্দ আমি বুঝলাম, বাট স্টিল দেখা যায় যে আমি প্যাসেজটা ধরতাম পারলাম না, বাক্যটা বুঝতাম পারলাম না। শব্দ বুঝলাম, হ্যাঁ, শব্দগুলা তো আসলে ইটর লাখান, আর বাক্যটা তো হইলো গিয়া দেওয়ালর লাখান। আমি বাক্যটা বুঝতাম পারলাম, শব্দটা বুঝতাম পারলাম, কিন্তু বাক্যটা আমি পুরোপুরি বুঝতাম পারলাম না। এই সমস্যার সমাধান কিলা করতো মানুষে? আ যে আমার কাছে লাগে যে কিছু বাক্য ইংলিশে তো অনেক ধরনের বাক্য আছে। তো আমরা যে সেন্টেন্সর স্ট্রাকচার নিয়ে যদি আমরা কিছু কাম করি, যেমন আ একটা উদাহরণ দেই। যদি আমরা যে অ্যাক্টিভ ভয়েসে অনেক সময় থাকে সেন্টেন্স, অনেক সময় থাকে প্যাসিভ ভয়েসে। হুম। তখন কেউর যদি মোটামুটি একটা বেসিক ধারণা থাকে যে অ্যাক্টিভ ভয়েস কিতা এবং প্যাসিভ ভয়েস কিতা এবং ২ টার স্ট্রাকচার কিতা থাকে। তখন কিন্তু তার আ এটা কম্প্রিহেন্ড করা ইজি হয়ে যায়। বা বুঝা সহজ হয়ে যায় যে সেন্টেন্সের মাঝে কিতা বুঝাইতে চায়। যে আ "The mule was swollen by the gorilla." ও ওয়ার মানে যে মিউলটারে গরিলায় খাইলছে। মানে মিউল এখন খেয়ে খারে খাইছে। এটা বুঝতে হইলে আমি যদি আ প্যাসিভ আর অ্যাক্টিভ টা আমি বুঝি তাইলে আমি বুঝতাম পারমু যে গরিলায় খাইছে মিউলরে, মিউলে গরিলারে খাইছে না। হুম। তো এবং ইনো কিন্তু বেড়া লাগে মানুষের, তখন যে মানুষে রাইট, একটা জিনিস কইতাছে সাবজেক্ট হিসেবে কইতাছে, বাট দেখা যায় যে অ্যাক্টিভ না হইয়া প্যাসিভ হওয়ার কারণে জিনিসটা উল্টো হয়ে গেছে। রাইট। এরপরে আরেকটা জিনিস হইছে যে আমরা কিছু জিনিস আছে নিজে শিখা যায়। আর কিছু জিনিস আছে আমি যদি গ্রামারের বইয়ের হেল্প নেই। যেকোনো বই, কিছু কমন বই আছে। আ যেমন এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বা হইলো গিয়া যে এপ্লাইড ইংলিশ গ্রামার ওলাখান কিছু বই আছে। এগুলা সেন্টেন্স এর স্ট্রাকচার নিয়া আলোচনা করা আছে।
ডিটেইল আলোচনা করা আছে। কিন্তু আমরা যদি কিছু জিনিস সিলেক্ট করিয়া আমরা ওগুলা শিখি, তাইলে আমরার লাগি সেন্টেন্স চিনাটা সহজ হয়ে যায়। আ আচ্ছা, একটা জিনিস আছে যেটা আ অনেক সময় আছে আমরা যে কানেক্টর অনেক কানেক্টর আছে আমরা ধরতাম পারি না। বিশেষ করে যে who, what, which, whoever এই যে ওয়ার্ড গুলা, এগুলারে আমরা শিখে গেলা যে এগুলো হইছে গিয়া WH questions, হুম, how, কিন্তু এটার যে আরেকটা অর্থ, আরেকটা মিনিং আছে এবং সেন্টেন্সও এটার আরেকটা অ্যাপ্লিকেশন আছে। যে এটা অনেক সময় ওয়ার্ডটা অনেক সময় কি অর্থে ব্যবহার হয় বা প্রশ্ন করার লাগে এটা ব্যবহার হয়। অনেক সময় আছে যা অর্থে ব্যবহার হয়। হুম, What you did was very wrong, brother. যে তুমি যেটা করছিলা এটা খুব ভুল জিনিস আছে বা খুব অন্যায় একটা কাম করছো। এ এই যে জিনিসটা যে আমি এটা কোন কোয়েশ্চেন করলাম না। আমি ওয়ার্ড শব্দ দিয়া আমি বুঝাইলাম যে এটা যা। ঠিক আছে? এখন মানে এটা যদি কেউ টিচারের কাছ থেকে শিখিলাম বা কোন গ্রামারের বইয়ের হেল্প নিয়া শিখিলাম, তখন তাইন যখন ইলাখান একটা সেন্টেন্সের মুখামুখি হইবা, তার লাগে এটা বুঝা অনেক সহজ হয়ে যায়। যেহেতু আমরা আ অনেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে এবং আমরা মনে হয় কিতা আমরা ওভারওয়েলমড হয়ে যাই। যখন বিভিন্ন টাইপের সেন্টেন্স দেখি আমরা ওভারওয়েলমড হয়ে যাই। কিন্তু আমরা যদি আ আজকে থেকে টার্গেট নেই ১০ দিন, ১৫ দিন বা ১ মাসে আমি আ ৫ টা ১০ টা সেন্টেন্স টাইপ শিখি। তাইলে দেখা যাইব যে আমি ১ মাস পরে আমি যেকোনো টেক্সট পড়লেও আমি আগে যতখান বুঝতাম, এর চেয়ে আমি অনেক বেশি বুঝলাম। হুম, তো ইনো আমার কাছে লাগে যে জাস্ট ওভারঅল গ্রামার বুঝতে হইব। ইলাখান চিন্তা না করিয়া আমরা যদি চিন্তা করি যে সেন্টেন্সর স্ট্রাকচার গুলা কিতা? সেন্টেন্স গুলা কিলা একটা সেন্টেন্স কিলা গঠিত এবং সেন্টেন্স মানে একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড কোন পরিস্থিতিতে একটা ওয়ার্ডে কোন মিনিংটা দেয়। এটা যদি আমরা খেয়াল করতাম পারি, তাইলে আমরা আরো বেশি বুঝবো। যেমন আমি শিখলাম যে ওকে কোয়েশ্চন হইলে সাবজেক্টটা ভার্বের আগে আইয় বা আ ভার্বটা সাবজেক্টের আগে আইয় বা যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে, তাইলে আমার অক্সিলারি ভার্বটা অনেক সময় প্রশ্ন বানানের স্বার্থে আগে আইয়। তাইলে আমি বুঝে নিলাম যে এটা ওলাখান হইলে প্রশ্ন হয়। আবার যখন এটা সাবজেক্টটা আগে তাহের, ভার্বটা পরে তাহের, ওলাখান থাকে, তাইলে আমি এটা জেনারেলি আমি বুঝবো যে এটা প্রশ্ন না। তো ইনো আমি মূলত সেন্টেন্স কিলা গঠিত হয়, ওটা আমি মূলত শিখলাম। আমি শিখলাম যে ওকে পয়লা সেন্টেন্সের সাবজেক্ট বইন, পরে ভার্ব বইন, পরে একটা এক্সটেনশন থাকে, অবজেক্ট থাকে বা অন্য কিছু থাকে। তো আমি ওটা শিখছি আজকে। তারপরে আমি ও জিনিসটা শিখার পরে আমি ৩ টা টেন্সে আমি শিখি যে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পল হয় I go, past simple হয় I went, ফিউচার সিম্পল হয় I will go। আমি ৩ টা শিখি। ওগুলারে আমি চর্চা করি। আমি এরপরে যত সেন্টেন্স আমি এই স্ট্রাকচারটা এনকাউন্টার করমু তখন আমি এটা বুঝমু। এরপরে আমি যখন এটা গ্রামারটা শিখলাম আমি টেক্সট পড়ি। বেশ করে আমি যদি টেক্সট পড়ি, আমি একটা প্যাসেজ পড়ি, আমা মানে আমরা জাস্ট যদি গ্রামারটা শিখার থাকি যে গ্রামারের বই ধরিয়া আর টেক্সটটা যদি না পড়ি, প্যাসেজ না পড়ি, তাইলে কিন্তু আমি আবার ভুলে যামু বা আমি আবার ওভারওয়েলমড হয়ে যামু। তো টেক্সটটা পড়িয়া ও যেটা শিখছি ওটা ফাইন্ডিং টুগেদার করা যে ইনো ও সেন্টেন্সটা তাইলে ওটা আমি গ্রামারের বইত পড়ছি, ওটা অন্য দেখা যায় তাইলে এই সেন্টেন্সের মিনিং ওলাখান হইতে পারে। তাইলে এইখানেও মাঝে থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন ২ টা লাগে আরকি এক কথায়। যে জিনিসটা শিখলাম ওই জিনিসটা আবার লগে এপ্লাই করলাম।
রাইট। অঙ্কর লাখান দিলা অঙ্ক তো আমরা ফর্মুলা শিকি, ফর্মুলা শিকিয়া যদি ফর্মুলা গুলা খামো লাগাইয়া অঙ্ক না করি, হুম, জাস্ট ফর্মুলা মুখস্থ করি, পরীক্ষার হলো গিয়া দেখা যায় বেড়াচেরা লাগে যায়। হুম। কিন্তু আরেকটা ওই জিনিস আমার মাথাত আইছে। আ হুম, আপনার কথাটা শেষ করলেও হয়। শেষ আমার কথা। আচ্ছা। আমার একটা জিনিস মাথায় আইছে যে অনেক সময় আছে যে আমরা নিজেরারে আন্ডার এস্টিমেট করে। আমরা হুম, যতটুক পারি আমরা মনে করি এর চেয়ে অনেক কম পারি। এর ফলে আমরা কনফিডেন্স হারাইলে আমরা আর চেষ্টা করি না। true। অনেক সময় আছে দেখা যায় যে একটা টেক্সট পড়ছি, টেক্সটর মাঝে অনেক জার্গন আছে বা একটা একটা স্বাস্থ্য বিষয়ক একটা প্যাসেজ বা একটা মেডিকেলর কোনো একটা বিষয়ের একটা প্যাসেজ আইলো। তখন এটা স্বাভাবিকভাবেও সাধারণ মানুষের লাগে লেখা থাকে যদিও। এরপরেও এটার মাঝে অনেক মেডিকেল টার্মিনোলজি বা মেডিকেলের পরিভাষা থাকতে পারে। অনেক পরিভাষা থাকতে পারে যেটা ডাক্তার বা নার্স বা ও ফিল্ডের যারা মানুষ এরা এগুলা সাধারণত পারেন। সাদা অন্য মানুষে এটা স্বাভাবিকভাবে পারেন না। তারা যদি আলাদাভাবে শিখেন তাইলে পারেন। তো আমরা যখন ওলা স্পেসিফিক ফিল্ডর অনেক টার্মিনোলজি কোনো একটা টেক্সটের মাঝে পাই, তখন আমরা মনে হয় যে কোনটা তো বুঝলাম না। আর এটা যে কঠিন কঠিন শব্দ তাইলে তো আমি ইংলিশ পড়িয়া একজোড়াও বুঝি না। আচ্ছা, অন্য একটা জিনিস, অন্য একটা উদাহরণ আমি দিতাম আসলাম। আচ্ছা, এটা হইলো গিয়ে যে নিউজ পেপার পড়া দিয়া কিন্তু ও ঝামেলাটা হয়। যেমন নিউজ পেপারে হয়তো সম্পাদকীয় পেজও সেও হয়তো ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কোনো একটা টপিক পড়ে, কোনো একটা আর্টিকেল পড়ে। এবং দেখা যায় যে তার আসলে ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকার কারণে হে আর্টিকেলটা বুঝেন না। বাট হে মনে করেন যে হে ইংলিশ পারে না দেখে বুঝেন না। রাইট, কিন্তু সেইম আর্টিকেলটা যদি বাংলায় পড়তো তাও দেখা গেল না সবগুলা কথা বুঝেন না। কারণ এর মাঝে অনেকগুলা পরিভাষা ব্যবহার করা হয়েছে যেটার লোকে পরিচিত নাই। অনেক রেফারেন্স টানা হয়েছে যে রেফারেন্স গুলো আগে থাকি জানা নাই। সেম জিনিসটা সেম প্রবলেমটা কিন্তু এখনো ঘটে। বাট এই সময় তো তাইলে ও সময় এবং ও কারণে কিন্তু আমি মানুষের পরামর্শ দেই নিউজ পেপার যদি পড়তে হয় তাহলে এমন জিনিসগুলা পড়া নিউজ পেপার থেকে যে এই জিনিসগুলা পার্সোনালি আমার ইন্টারেস্ট আছে অথবা পার্সোনালি যে জিনিসগুলা সম্পর্কে আমার ব্যাকগ্রাউন্ড নলেজ মোটামুটি জানা আছে। রাইট। যেকোনো রিডিং এর ক্ষেত্রেও আমরা যখন অন্য ভাষায় রিডিংটা করি, বিশেষ করে শিখার উদ্দেশ্যে, তাইলে আমার কাছে লাগে যে নিজের ইন্টারেস্টের বিষয় দিয়ে শুরু করা বালা। ও কারণে যে আমি আমার উৎসাহটা এত বেশি থাকবো যে আমি আমার যে দুর্বলতা, এটা আমার উৎসাহর কারণে আমি এই দুর্বলতাটা আ খাটাই মানে দুর্বলতাটা আমারে পিছে টানিয়া ধরিয়া রাখতো না। আমি আমার যে সাহস বা উৎসাহ বা আমার আগ্রহে আমারে অনেক দূর টানিয়া লইয়া যাইত। আমার মনে আছে যে আমি একটা ফিকশন প্রায় অনেকেরই আমি সাজেস্ট করি। ফিকশনটার নাম হইলো 'অ্যানিমেল ফার্ম'। তো 'অ্যানিমেল ফার্মও' একটা মজার গল্প আছে। আচ্ছা যারা পড়বা তারা গল্পটা পাইবা। আমি কেন আর কইরাম না। এখন স্পয়লার অ্যালার্ট। এখন আমার এমনিই গল্প ভালো লাগে। তো আমি যখন 'অ্যানিমেল ফার্ম' পড়া যাই, তখন আমি দেখি যে এত বেশি অপরিচিত শব্দ। কিন্তু অত বেশি অপরিচিত শব্দ থাকার পরেও যে জেনারেল যে স্টোরি লাইন যেটা, এটার এটা আমি ইন্টারেস্ট পাইছি। এর কারণে আমি কিছুদূর পড়ার পরে আমি যখন এই স্টোরি লাইনটা আমি ধরিতাম পারছি, তখন আর আমি শব্দ যে পারলাম না, বুঝলাম না অনেক শব্দ। এটা আমার আটকাইয়া রাখতে পারছে না। হুম। আমি একটা স্টোরি লাইনও অনেক ডায়ালগ থাকে। প্রত্যেকটা ডায়ালগ আপনি না বুঝলেও আপনি যদি স্টোরি লাইনটা ধরতে পারেন তাইলে আপনি কিন্তু কভার টু কভার শেষ করতে পারবেন। এবং এই যে রিডিং এর এক্সপেরিয়েন্স এর ভিতরে থেকে কিন্তু আপনার অনেক ওয়ার্ড শিখবা, অনেক ধরনের সেন্টেন্স টাইপ দেখবা নতুন। তখন আপনার কম্প্রিহেনশন লেভেল আস্তে, আস্তে বাড়বো। তো ইন্টারেস্টের জিনিসটা পড়া দরকার। এখন আমার ফিকশন ভালো লাগছে বা আমারও স্পেসিফিক বইটা ভালো লাগছে। তার মানে যে আপনার ভালো লাগবে ওইলা না। আর একজনের দায়িত্ব হইলো যে সে নিজে খুঁজিয়া বার করতো যে আমার ইন্টারেস্ট আছে ও বিষয়ে। খুঁজিয়া বার নিজেকে করা। চিনা নাকি তা? রাইট, রাইট। বা ইলা যদি হয় যে না আমার পৃথিবীর কোন বিষয় এই দিন দুনিয়া আমার আর কিচ্ছু ভালো লাগে না এইসব। ইলা যদি তাইলে হইতো।
তাইলে কিতা অবস্থা? ডিপ্রেশন তানোর উচিত হইল সাইকিয়াট্রিস্ট যাইতানি। তানোর উচিত হইল যে চিন্তা করা যে আমি আর মনে হয় যে আমি ইংলিশ শিখতাম। তাইলে দুনিয়ার প্রতি আমার ইন্টারেস্ট আছে। আচ্ছা। ওটা আচ্ছা, আবিষ্কার করা। রাইট? আবিষ্কার। তারপরে হ্যাঁ। দুনিয়ার কোনো একটা যেকোনো একটা বিষয় নিয়া একটু নতুন করে ইন্টারেস্ট ডেভেলপ করার চেষ্টা করা। এইটা আরেকটা জিনিস হইতে পারে নানি যে দুনিয়ার কোনো জিনিস আমার ভালো লাগে না। হয়তো দুনিয়ার সব জিনিস তেন কাটাইয়া দেখতে পারছুন না এখনো। হয়তো এমন কোনো জিনিস রয়ে গেছে যেটা তাই এখনো এক্সপ্লোর করছুন না। রাইট? আচ্ছা আমরা যারা ইংলিশ শিখার চেষ্টা করেন তাদের অনেক করে ইচ্ছা থাকে যে ইউরোপ যাওয়ার বা স্পেসিফিক দেশও যাওয়ার। যেমন আমি সুইজারল্যান্ড যাওয়ার হুম, ইচ্ছা থাকে। কেউ সুইজারল্যান্ড বা ইংল্যান্ড যাওয়ার, কেউ নায়াগ্রা ফলস দেখার ইচ্ছা থাকে। এটা কি তা কানাডাত নেই? কানাডার ইউএস এর বর্ডারও। বর্ডার আচ্ছা। তো সেও যদি ইটা মানে আপনি বিদেশ যাইতা, ঠিক আছে? আপনি তাইলে যে দেশে যাইতা, এই দেশ নিয়া আপনি অনেক জিনিস পাইবা। অনেক লেখা পাইবা, অনেক প্যাসেজ পাইবা। অনেকে ট্রাভেল করছে, তার এক্সপেরিয়েন্স পাইবা। হুম, হুম, হুম। দ এগুলা পড়লেই কিন্তু আপনি ও জায়গাটার প্রতি তো আপনার ইন্টারেস্ট আছে। আপনি অনেক এক্সাইটিং জিনিস জানবা। প্লাস হইছে ওটা করাত গিয়া আপনি অনেক শব্দ শিখবা। রিডিং ও আপনার অভ্যস্ত থাকবে। এটা একটা মানে আমি কইলাম আরকি যে এটা হইতে পারে অনেকের ক্ষেত্রে সত্য। হুম। আচ্ছা, আমি যদি ইন এ নাটশেল আমরা আলোচনার পয়েন্ট গুলারে যদি একত্রিত করতাম চাই, তাইলে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ৩টা পয়েন্ট আমরা পাইছি। প্রথম পয়েন্ট হলো ভোকাবুলারি। আমার লেক্সিক্যাল রিসোর্স থাকা লাগবে। একটা মিনিমাম সংখ্যক ওয়ার্ড আমার জানা থাকা লাগবে যাতে আমি একটা প্যাসেজ একটু আরামে পড়তাম পারি। বারবার যাতে ডিকশনারি খুলিয়া দেখা না লাগে। আর ডিকশনারি খুলিয়া দেখলেও যে আমি ওয়ার্ড মিনিং বুঝে নিলাম জিনিসটা তো ইলাখান নাই। একটা শব্দ তো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। রাইট, তো একটা প্রথম জিনিসটা হইলো একটা যে আমার একটা পালা লেক্সিক্যাল রিসোর্স থাকতো, ভোকাবুলারি রেঞ্জ মোটামুটি পালা থাকতো, আমি ওয়ার্ড মিনিং বুঝতাম পারতাম, ওয়ার্ড ইউজ বুঝতাম পারতাম। ওকে গেল। সেকেন্ড জিনিস আমরা আবিষ্কার করছি যে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানা লাগবে, খালি ওয়ার্ড মিনিং জানলেও না। কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু বাংলার লগে মিলেন না। হিন্দির সেন্টেন্স স্ট্রাকচার অনেকটা বাংলার লগে মিলে, ও কারণে আমরা হিন্দি শুনিয়ে বুঝে দিতাম পারলাম। হিন্দির শব্দগুলাও বাংলার লগে মিলে, ভোকাবুলারি জানা আছে আমরা, সেন্টেন্স স্ট্রাকচারও মোটামুটি জানা আছে, ও কারণে আমরা হিন্দি শোনা মাত্রই বুঝতাম পারলাম। রাইট। একটা ইংলিশের ক্ষেত্রে অন না। আমি আপনি পয়েন্ট আউট নেক্সট পয়েন্টটা হওয়ার আগে আমি একটা কইলে একটা জিনিস। শিওর, শিওর। আ যেমন যেমন বাংলায় অনেক সময় আছে ভার্ব থাকে না। তো হুম। আমরা দেখা যায় যখন ইংলিশে আমরা সেন্টেন্স গুলা লেখি তখন আমরা ই ভার্বটা ছাড়ি দেই। এক্সাক্টলি। অনেক সময় আছে যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। ইনার ৩ টা ওয়ার্ড, রাইট? এখন ইয়েস, আমি যদি একটা ইংলিশে নেই, I am a student. দেখা যায় যে ৬০ টা ওয়ার্ড। ইয়েস। তাইলে একটা এক্সট্রা ওয়ার্ড কিতা? এক্সট্রা ওয়ার্ডটা হইলো ভার্ব, লিঙ্কিং ভার্ব যেটা। তাইলে এই লিঙ্কিং ভার্বটা বাংলাত নাই। কিন্তু ইংলিশে আছে। কিন্তু হুম। আমরা যেহেতু বাংলা স্ট্রাকচারে অভ্যস্ত, আমরা ইংলিশেও এটা খেয়াল করলাম না, ছাড়ি দিলাম। হয়, এক্সাক্টলি। রাইট? আপনি নেক্সট পয়েন্টটা কইলেন। হুম। তো সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমরা বুঝলাম। আমরা সেন্টেন্স স্ট্রাকচারের প্রতি এক্সপোজড হওয়া লাগবো। সেন্টেন্স স্ট্রাকচার কিতা কিতা আছে শিখা লাগবো। এখন সেন্টেন্স স্ট্রাকচার শিখার লাগি যে জিনিসটা আমার হেল্প করবো, এটা হলো গিয়ে ৩ নাম্বার পয়েন্ট, এটা হইলো গ্রামার, ব্যাকরণ। কিন্তু ইনো গিয়ে আমরা একটু বেড়াচাড়া লাগি যায়। আমরা দেখা যায় যে গ্রামার অত বেশি ফোকাস করি যে গ্রামাটিক্যাল রুল মুখস্থ করা শুরু করি, এরপরে রুল গুলা মাথার মধ্যে স্তূপ আকারে থাকে, এরপরে স্তূপটাকে এক একটা রুল বার করিয়া এরপরে আমরা বাক্য বানানি লাগে অথবা বাক্য বোঝা লাগে, অনেক জটিল একটা প্রসেস হয়ে যায়। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা আবিষ্কার করছি, আমার কাছে মনে হয়েছে যে গ্রামারের প্র্যাকটিক্যাল সাইডটা আমরা দেখতাম পারি, থিওরিটিক্যাল সাইডটা একটু কমায়া দেখলাম, অথবা আমার বাস্তবে খামো লাগে ও জিনিসগুলা দেখি আমি লগালগ ওগুলা অ্যাপ্লাই করলাম। রাইট, যেমন এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বাই রেমন্ড মার্ফি যে বইটা আছে, এটার মাঝে কিন্তু সেম ও জিনিসটাও করছে। রাইট, প্রথমে প্রেজেন্ট সিম্পল, পরে পাস্ট সিম্পল, পরে ফিউচার সিম্পল ওলাখান বা প্রেজেন্ট পারফেক্ট ওলাখান দেখাই দেখাই গেছেন তাই।
জি। এতে কিন্তু আমার প্র্যাকটিক্যাল গ্রামারটা শিকাওর জেলা একইভাবে সেন্টেন্স স্ট্রাকচারটাও শিকাওর এবং ইলাখান নাই যে আমি খুব রুল মুখস্থ করলাম জাস্ট এক পৃষ্ঠা আমার ইউসেজ দেখা নিয়েছে আর এক পৃষ্ঠাতে আমি এক্সারসাইজ করছি প্র্যাকটিস লার্ন এন্ড প্র্যাকটিস রাইট। তাহলে আমরা আমার কাছে মনে হয় আমরাও তিনটা জিনিস পাইছি যে আমার একটা মিনিমাম লেক্সিক্যাল রিসোর্স আছে আমি সেন্টেন্স স্ট্রাকচার শিকা শুরু করছি শিখলাম বুঝলাম অ্যাক্টিভ সেন্টেন্স কিলা হয় বুঝলাম প্যাসিভ সেন্টেন্স কিলা হয় বুঝলাম কন্ডিশনাল সেন্টেন্সেস কিলা হয় বুঝলাম কমপ্লেক্স বা কম্পাউন্ড কিলা হয় বুঝলাম ঠিক আছে না নি? ওগুলোও তো বেসিক রাইট। এরপরে দেখা গেল যে আমি গ্রামারের প্র্যাকটিক্যাল দিকটা বোঝার চেষ্টা করলাম গ্রামার আসলে কি লেখা নিউজ কারণ গ্রামারের উদ্দেশ্য তো একটা নাই যে আমি কতটুকু রুল জানি কতটা রুল মুখস্থ আছে আমার জিনিসটা তো লেখার নাই না। যে কোন কারকে কোন বিভক্তি আমি কইতাম পারতাম জিনিসটা তো লেখার নাই বরং গ্রামারের উদ্দেশ্য তো হইলো যে আমি যাতে ভাষাটারে নির্ভুল ভাবে যথাসম্ভব নির্ভুল ভাবে ব্যবহার করতে পারি ঠিক না নি রাইট। তাইলে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আলোচনা থেকে আমরাও তিনটা পয়েন্ট পাইছি আম, এটার পাশাপাশি আমি আরো একটা পয়েন্ট উল্লেখ করতাম চাইলাম যে জিনিসটা আমার কাছে মনে হয় যে এই তিনটা পয়েন্ট অলরেডি যদি আমরা আয়ত্তে থাকে মোটামুটি তখন 4 নম্বর পয়েন্ট আমরা অনেক বেশি হেল্প করবো এটা হইলো গিয়া বাক্য যে সময় অনেক জটিল হয়ে যায় বা অনেক লম্বা হয়ে যায় তখন বাক্য বোঝার ক্ষেত্রে যে জিনিসটা আমরা হেল্প করতে পারবো এটা হলো সেন্টেন্স অ্যানালাইসিস অথবা বাক্যর বিশ্লেষণ করা যেমন অনেক সময় বাক্য অনেক লম্বা হয়ে যায় এবং একই বাক্যর মাঝে এক অংশ অ্যাক্টিভ ইউজ করার আর আরেক অংশ প্যাসিভ ইউজ করার কারণ আমি পুরা বাক্যটারে হয় অ্যাক্টিভ বা হয় প্যাসিভ বানাইতে পারলাম না কইতে পারলাম না রাইট। তখন আমি যদি সেন্টেন্সে ব্যবচ্ছেদ করি বিশ্লেষণ করি তখন আস্তে আস্তে টুকরা 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 করিয়া আমি সেন্টেন্সটা বুঝতে পারলাম ঠিক না নি? রাইট। রাইট। তাইলে ওই যে সেন্টেন্স অ্যানালিসিসের যে বিষয়টা আমার কাছে মনে হয় যে মোটামুটি যারা ইংলিশ রিডিং করতে পারে ইংলিশ ফর টুডে বইয়ের পেসেজ গুলা ফরিয়া বুঝতে পারেন তার লাগে সেন্টেন্স অ্যানালাইসিসটা প্র্যাকটিস করা উচিত আমি ইনশাআল্লাহ সেন্টেন্স অ্যানালাইসিস লই একটা লেখার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়া দিমু বাদ বাকি আমার কাছে মনে হয়েছে আমি আজকে বোয়ার আগে নোট করছিলাম আমার কাছে মনে হয়েছে যে ও সাইডটা পয়েন্ট হইলে মোটামুটি একজন মানুষ রেডি হয়ে যাব তার রিডিং কম্প্রিহেনশনটা ডেভেলপ করার লাগে পয়েন্ট গুলো আবার কই ভোকাবুলারি জানা থাকা লাগবো সেন্টেন্স স্ট্রাকচার বোঝা লাগবো হ্যাঁ প্র্যাকটিক্যাল গ্রামার ও প্র্যাকটিক্যাল দিকটা আয়ত্ত করা লাগবো এন্ড লাস্টলি কিলাখান সেন্টেন্স রে অ্যানালাইজ করা লাগে বিশ্লেষণ করা লাগে ব্যবচ্ছেদ করা লাগে এবং ব্যবচ্ছেদ ও বিশ্লেষণের মাধ্যমে সেন্টেন্স বোঝার চেষ্টা করা লাগবে if you want to add anything else this discussion please go on ahead না, আমার কাছে লাগে যে ওভারঅল আমরা অনেকগুলা বিষয় আইছে। আমি একটা জিনিসও সাজেস্ট করবো যে প্রতিদিন রিডিংটা করা। হুম প্রতিদিন বা নিয়মিতভাবে একটা কিছু রিডিং করা। হ্যাঁ, এমন জিনিস আ এটা আমরা আগেও কইছি। এমন জিনিস হইতে পারে যে একটা ১ পেজের একটা স্টোরি বা ১ পেজের একটা যে যেকোনো একটা আর্টিকেল যদি নিয়মিতভাবে কেউ পড়িয়া যায়, কনসিস্টেন্সি টা দরকার। নিয়মিতভাবে পড়লে আমি অনেক জিনিস নিজে এক্সপ্লোর আবিষ্কার করতাম পারবো। যে হুম অ্যা ও ওয়ার্ডটা ও ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। ইংলিশেও একটা টার্ম আছে collocation হুম যে কোন ওয়ার্ডটা কোন আরেকটা ওয়ার্ডের লগে ফ্রিকোয়েন্টলি বেশিবার আয়। তে ও হুম ওয়ার্ড আছে ওটার লগে ও ওয়ার্ডটা বেশি আয়। যেমন একটা উদাহরণ দেখিলেই আমরা মিস্টেক শব্দটার লগে মেক শব্দটা বেশি ব্যবহৃত হয় ঠিক না ওটা লাগে আমরা রাইট, কই না আই ডিড এ মিস্টেক আমরা কই আই মেড এ মিস্টেক রাইট। বাট আলাদাভাবে যদি কেউ অর্থ দেখে মেক মানে বানানো তো মিস্টেক তো বানানি যায় না মিস্টেক তো করা যায় ঠিক না আ আ বাট ইন কলোকেশন ডিকটেটস আদারওয়াইজ রাইট। এখন এই যে আমি যদি এটা ৩ জায়গায় ৩ বার দেখি, তাইলে আমি ৩ নাম্বার বার গিয়া নিশ্চয়ই আমি বুঝতাম পারমু যে ইনো মেক মিস্টেক দিয়া ভুল করা বোঝায়। হুম ঠিক আছে নানি? যে মেক এ ডিসিশন একটা হুম সিদ্ধান্ত আমরা নেওয়া কইতাম না যে একটা সিদ্ধান্ত বানাও। আমরা কইম বানানো একটা বান আমরা কইম একটা নেওয়া সিদ্ধান্ত নেও। রাইট। হুম তো এটা আমরা আমরা যদি একটা রেগুলার
রিডিং এর অভ্যাস করতাম পারি এবং ও বিশ্বাসটা রাখতাম পারি যে আমি একটা সময় বুঝবো। আমরা ওই আত্মবিশ্বাসটা থাকে না। আমি সবরে এনকারেজ করবো যে নিজের উপরে ও বিশ্বাসটা রাখতে হইব। আ এ একজন আছেন একজন আছেন না যে পারসন এটার নাম হইল সাইমন সিনেক। তো হুম, তাইন একটা তানোর একটা ভিডিওতে আমি শুনছি ওলা খান যে আপনি যখন জিমও যান তখন আপনি যদি একদিন জিম করে আওয়ার পরে আপনি আপনার গেঞ্জি খুলিয়া আপনার শরীরে দিয়ে চাইন, আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেন না। কিন্তু আপনি এটা যদি হয়। রেগুলার করেন, ওলাখান করি ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস যায়, তখন আপনি দেখবা যে বিরাট পরিবর্তন। হুম, কিন্তু আপনি এটা ডে বাইসেপ 1 ও ট্রাইসেপস গুলো গেছে। পাইতা না এটা। ডে 2 তো পাইতা না। এটা আপনি ট্রু। একটা টাইম লম্বা সময় খাটানোর পরে এটা আপনি পরিবর্তনটা দেখতে পারবেন। তো আজকে আপনি বিশ্বাস রাখতে হইবা যে ৬ মাস পরে ওটা হইব। তো আপনি এই ৬ মাসের জার্নি টিকতে পারবা। আর নাইলে হতাশ হয়ে যাবা। হুম। তো এই আত্মবিশ্বাসটা রাখা দরকার। আচ্ছা ঠিক আছে। তাইলে আমার মনে হয় আজকের ডিসকাশন আমরা ওখানের মধ্যে শেষ করে দিতাম পারি। জি শেষ ভাই। করার আগে জাস্ট আমি একটা জিনিস কইতাম পারি যে আমরা রিডিং প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক সময় একলা একলা প্র্যাকটিস করতাম পারি না। হয়তো একবারে নতুন আহ, সাহস হারাই যায়, কনফিডেন্স কম থাকে। এই হিসাবে আমরা একটা ফ্রি রিডিং ক্লাব আছে, এর মাঝে আমরা উইকলি ২টা ৩টা রিডিং সেশন নিয়ে থাকি। আপনারা যে কেউ চাইলে এটা জয়েন করতে পারবো, আমি জয়েন করার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলে ইনশাল্লাহ। আর এর বাইরে কোনো কিছু খোয়ার নাই, আজকের মতো আমরা উঠতাম পারি। আহ জামিল ভাইয়ের যদি কিছু খোয়ার থাকে ইনশাআল্লাহ। কইতে পারো। ওই ইনশাআল্লাহ গুড লাক। যারা ইংলিশ রিডিং এর জার্নি শুরু করছেন, আপনারা ভালো করে রিডিং করতে পারতা ও শুভকামনা শুভ লাগে। ঠিক আছে, তাইলে উঠে যাই। আসসালামু আলাইকুম।